প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আজকে কথা বলবো নবম শ্রেণী বাংলা তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা। লিখেছেন আব্দুল হক। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, অনেকে ইনবক্স করেছিলে এই প্রবন্ধটা নিয়ে যেন তোমাদের সাথে আলোচনা করে, এই প্রবন্ধটা নিয়ে যেন তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাই আসলে কি বলেছে। তোমাদের অধিকাংশ স্টুডেন্টদের কাছে এটা খুবই কঠিন মনে হচ্ছে। এই লেখাটাকে কেন আসলে কঠিন মনে হচ্ছে সেটা আমি নিজে পড়ার পর ভালোভাবে বুঝতে পেরেছি, এবং আজকে এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা এবং গবেষণা করব। আচ্ছা, তাহলে এই বিশ্লেষণমূলক রচনাটি নিয়ে আমরা চলো কথা না বেরিয়ে বলা শুরু করে দিই। শিরোনাম দেখে বোঝা যাচ্ছে বাংলা ভাষা। এই বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা দুইটা নিয়েই কিন্তু এই রচনায় আলোচনা হবে। বাংলা ভাষার লেখা একটা কলম দিয়েছে, এবং কি নিয়ে? সংকট ও সম্ভাবনা, দুইটা বিষয় নিয়ে কিন্তু এখানে কথা হচ্ছে। তাহলে শিরোনামের সাথে মিল রেখে দেখো, প্রথম দিকে আমরা যদি দেখি, প্রথম দিকে আমরা বাংলা ভাষাটা আসলে কিভাবে বিভিন্ন সংকট অতিক্রম করে একটা মানে সুমহান পর্যায়ে গিয়েছে সেটা আমরা দেখব প্রথমে। তাহলে চলো আমরা আজকে আলোচনাটা শুরু করি। দেখো, বাংলাদেশের সংবিধান কার্যকর হলো 16ই ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এবং উজ্জ্বল দিবস। কেন বিখ্যাত উজ্জ্বল দিবস? আমরা জানি আমাদের 16ই ডিসেম্বরে আমরা কি স্বাধীনতা অর্জন করেছি, তাই এই 16ই ডিসেম্বরে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছে, তাই অবশ্যই এই দিনটা আমাদের জন্য একটি বিখ্যাত দিবস। কোন নবজাত রাষ্ট্রের সংবিধান রচনাই বড় ঘটনা, কিন্তু বাংলাদেশের সংবিধান রচনা একটা গুরুত্ব এই যে ইতিহাসে এই প্রথম বাংলা ভাষায় একটি রাষ্ট্রের সংবিধান রচিত হলো। আচ্ছা, এখানে কি কথাটি বলেছে? বলেছে যে দেখো, কোন একটা নবজাত, নবজাত মানে কি? সদ্য জন্মগ্রহণ করেছে, তাই না? আমরা বলি না নবজাত শিশু মানে নতুন জন্মগ্রহণ করেছে। নবজাত রাষ্ট্র মানে নতুন জন্ম নেওয়া একটা রাষ্ট্র। নবজাত নতুন একটা জন্ম নেওয়া রাষ্ট্রের সংবিধান রচনা হবে, এটা একটা বড় ঘটনা। এটা কেন এত বেশি গুরুত্ব পেয়েছে? কিন্তু বাংলাদেশের সংবিধান রচনা এতটাই গুরুত্ব এই যে, কারণ ইতিহাসে প্রথম বাংলা ভাষায় একটা রাষ্ট্রের সংবিধান রচিত হয়েছে। যে কোনো নবজাত রাষ্ট্রের সংবিধান রচনা করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বাংলাদেশের সংবিধানের রচনা একটা গুরুত্ব কেন? কারণ এটা কি বাংলা ভাষায় রচিত হয়েছে বলেই এটা এতটাই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সংগ্রাম ছাড়াও এই সংবিধান অবিচ্ছেদ্য সম্পর্ক ভাষা আন্দোলনের সঙ্গে। আচ্ছা, এই সংবিধানের সাথে ভাষা আন্দোলনের একটা অবিচ্ছেদ্য, যা বিচ্ছেদ করা যায় না, সেটা কি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। কেন? কারণ হচ্ছে আমরা জানি ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের রাষ্ট্রভাষা বাংলা হয়েছে। এই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা যেহেতু রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি, এবং পরবর্তীতে 16ই ডিসেম্বর মানে বাংলাদেশ স্বাধীন হবার পরে আমাদের এই বাংলাদেশের সংবিধানটা কিন্তু এই জন্যই বাংলা ভাষায় রচিত হয়েছে। কেন? কারণ ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বাংলা ভাষাকে নিজেদের বলে অর্জন করতে পেরেছি, এবং এই বাংলা ভাষাটা বাঙালি নিজের ভাষা, নিজের মাতৃভাষা বলেই বাংলাদেশের সংবিধান বাংলা ভাষায় হতে পেরেছে। এই জন্যই বলেছে যে এই সংবিধানের অবিচ্ছেদ্য সম্পর্ক বাংলা ভাষা আন্দোলনের সঙ্গে। আর এই কারণে শুধু রাজনৈতিক সংগ্রাম নয়, ভাষা আন্দোলনেরও শ্রেষ্ঠতম বিজয় স্তম্ভ বাংলাদেশের সংবিধান। আচ্ছা, কি বলেছে? শুধুমাত্র এটা যে এই ভাষা আন্দোলনটা বা 71-এর যুদ্ধ একটা রাজনৈতিক সংগ্রাম, শুধুমাত্র তাই নয়, এই ভাষা আন্দোলনের সাথে ভাষা আন্দোলনের একটা বিজয় স্তম্ভ, মানে এই ভাষা আন্দোলনের একটা মানে কি বলবো, মানে হয় না বিষয়টা এরকম, যদি সহজভাবে একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে কোনো কিছু একটা অর্জন করা হয়েছে, যার ফলে কি হলো, যার ফলে আমার একটা সুবিধা লাভ করতে পারলাম। ধরেন আজকে খুব ভালো একটা বাজার করতে পেরেছি, ভালো বাজারের ফলে আমি কি আজকে খুব ভালোভাবে খেতে পেরেছি। ঠিক আছে, তো এখানে বলেছে কি আমরা একটা অর্জন পেয়েছি, ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে অর্জন করতে পেরেছি, এবং এর ফলে আমাদের বাংলাদেশের সংবিধানটা বাংলা ভাষায় হতে পেরেছে। ঠিক আছে, আমি চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জন্যই বলতেছে যে ভাষা আন্দোলনের শ্রেষ্ঠতম বিজয় স্তম্ভ বাংলাদেশের সংবিধান। এর ফলে কি হলো? এর ফলে বিজয় দিবস, সংবিধান দিবস, ভাষা আন্দোলন একটা বিশেষ পরিণতি লাভ করে একসঙ্গে মিশে গেল। এই যে বিজয় দিবস 16ই ডিসেম্বর, সংবিধান দিবস এটাও কি 16ই ডিসেম্বর, এবং ভাষা আন্দোলন যার মাধ্যমে বাংলা ভাষাটা পেয়েছি, এই তিনটা বিষয়
একসঙ্গে মিশে গেল। দেখো উল্টা দিক থেকে যদি যাই, 52 ভাষা আন্দোলনের ফলে আমরা কি পেয়েছি? বাংলা ভাষা। এই বাংলা ভাষাটা পেয়েছি বলেই আমাদের সংবিধান হয়েছে বাংলা ভাষায় রচিত হয়েছে। এবং এই বিজয় দিবসটা আমরা পেয়েছি কি 16ই ডিসেম্বরে। ভাষা আন্দোলন সময় মানে মানুষের যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দিনের পর দিন হতে হতে 71-এ কিন্তু আমরা দেশ স্বাধীন করতে পেরেছিলাম, সেটা ভিন্ন কথা। কিন্তু সেই 16ই ডিসেম্বরে বিজয় দিবস অর্জন করার পরবর্তীতে 16ই ডিসেম্বরে যখন সংবিধান রচিত হয় বাংলা ভাষায়, যেটা কিনা আমরা অর্জন করেছিলাম 52 ভাষা আন্দোলনে, তো এই তিনটা বিষয় এই জন্য মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এই বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আশা করি এই প্যারাটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী প্যারাতে যাচ্ছি। বাংলা ভাষা এবং ব্যাপকতম অর্থে বাংলা সাহিত্যের অগ্রগতির দিক দিয়ে দেখতে গেলে এই সংবিধান রচনার একটা তাৎপর্য হচ্ছে এটি ভাষার বিশেষ এক গুণগত পরিণতি লাভের উদাহরণ। কথাটা কি বললো? একটা বড় একটা বাক্য, আসলে একটু বোঝার চেষ্টা করি। বাংলা ভাষা ব্যাপকতম মানে বড় অর্থে বাংলা ভাষা বলতে কি, বাংলা সাহিত্যের অগ্রগতির দিক দিয়ে দেখতে গেলে বাংলা সাহিত্যের অগ্রগতি কিভাবে হয়েছে? এই সংবিধান রচনার একটা তাৎপর্য পেয়েছে। কারণ বাংলাদেশের সংবিধানটা বাংলা ভাষা হওয়াতে বাংলা সাহিত্যের একটা অগ্রগতি হয়েছে, ভাষার একটা গুণগত পরিণতি লাভ করেছে। কি করলে বাংলা ভাষার একটা গুণগত পরিণতি লাভ কেন হলো? কারণ বাংলাদেশের সংবিধানটা রচিত হয়েছে বাংলা ভাষায়, যার ফলে বাংলা সাহিত্যের অগ্রগতি হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? জিনিসটা যদি উল্টা দিক থেকে যাই, বাংলা ভাষার একটা গুণগত পরিণতি কেন লাভ করলো? কারণ এই যে তাৎপর্যময় বাংলাদেশের সংবিধান, সেটা রচিত হয়েছে বাংলা ভাষায়, যার ফলে বাংলা সাহিত্যের কিন্তু অগ্রগতি হয়েছে। সংবিধানের কাজ রাষ্ট্রীয় আদর্শ ও কাঠামোকে ধরে রাখা, এমন ভাষায় যার মধ্যে ভাবাবেগ, অস্পষ্টতা, দ্ব্যর্থতা, বাহুল্য অথবা অন্য কোনো প্রকার ত্রুটি এবং শৈথিলীর অবকাশ নেই। এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে? সংবিধানটা আসলে কি? সংবিধানের কাজ রাষ্ট্রীয় আদর্শ এবং কাঠামোকে ধরে রাখা। একটা রাষ্ট্রের আদর্শ কেমন হবে, রাষ্ট্রের কাঠামো কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সংবিধান রচিত হয়ে থাকে। এইটা সংবিধান কাজ। এবং সংবিধানের রচনা মানে সংবিধানের লেখাটা কিরকম হয়, এখানে কোন ভাষা কিরকম ভাষাটা হয়ে থাকে, সংবিধানের ভাষাটা হয়ে থাকে ভাবাবেগ। এখানে কোনো ভাবের অবকাশ থাকে না। আপনার ব্যক্তিগত ভাব বা কারো ব্যক্তিগত ভাব এখানে প্রকাশ পায় না। অস্পষ্টতা মানে যা সংবিধান কখনো অস্পষ্ট হতে পারে না, যা স্পষ্ট নয়। দ্ব্যর্থতা মানে দুই রকম, যার অর্থ দুই রকম। সংবিধানের ভাষা এরকম হতে পারবে না যার অর্থ দুই রকম ভাবে প্রকাশ করে, অর্থ এক প্রকাশ করতে হবে। বাহুল্য, এখানে বাহুল্য একটা ব্যাকরণিক ভুল বোঝানো হয়েছে। অথবা অন্য কোনো প্রকার ত্রুটি এবং শৈথিল্যের অবকাশ নেই। আচ্ছা, শৈথিল্য মানে কি? শিথিলতা, মানে কোনো শিথিলতার অবকাশ এখানে নেই। তাহলে সংবিধানের কাজ রাষ্ট্রীয় আদর্শ এবং কাঠামোকে ধরে রাখা, এবং সংবিধানের ভাষা হতে হবে কি এইগুলো বর্জিত, ভাবাবেগ বর্জিত, অস্পষ্টতা বর্জিত, দ্ব্যর্থতা বর্জিত, বাহুল্য বর্জিত এবং কোনো প্রকার ত্রুটি থাকা যাবে না, ত্রুটি বর্জিত এবং শিথিলতার কোনো অবকাশ নেই। বুঝতে পেরেছি? গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান যৌথ রাষ্ট্রচিন্তাকে রূপদান করে। গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান কি করে? যৌথ রাষ্ট্রচিন্তাকে রূপ দেয়। যারা সংবিধান রচনায় ব্যাপৃত থাকেন, ব্যাপৃত মানে নিয়োজিত থাকা, ঠিক আছে, নিয়োজিত থাকেন, শুধু তাদের চিন্তা নয়, সমগ্র জাতির চিন্তাও। মানে যে সংবিধান রচনা করছে সে শুধু নিজের চিন্তা দ্বারাই একটা সংবিধান রচনা করে ফেলবে না, সমগ্র জাতির কথা ভেবে তাকে সংবিধান রচনা করতে হবে, যেখানে যৌথ রাষ্ট্রচিন্তাকে রূপ দিবে যে সেই সংবিধানটা। সেই সঙ্গে কয়েক শতাব্দীর আন্তর্জাতিক চিন্তা ও অভিজ্ঞতার উপর ছায়াপাত করে। ছায়াপাত মানে প্রতিফলন। আচ্ছা, এই যে সংবিধানটার মধ্যে কি হবে? সমগ্র জাতির চিন্তা থাকতে হবে এবং কয়েক শতাব্দীর আন্তর্জাতিক চিন্তা। শুধুমাত্র দেশের জাতির কথা চিন্তা করলেই হবে না, দেশের জাতির কথা তো চিন্তা করতে হবে, সেই সাথে আমাদের আন্তর্জাতিক চিন্তা অভিজ্ঞতাও এখানে প্রতিফলন থাকতে হবে। যারা সংবিধানের প্রকৃত রচয়িতা এবং জনসমাজের রাজনৈতিক প্রতিনিধি, তারা বাংলা ভাষাবিদগণেরও সহায়তা নিয়েছে। তাহলে বাংলা ভাষায় বাংলাদেশের সংবিধানটা রচিত হচ্ছে, সেই বাংলাদেশের সংবিধান রচনা করেছে কি শুধুমাত্র রাজনৈতিক প্রতিনিধিরা? না,
রাজনৈতিক প্রতিনিধির ছাড়াও সাথে কি আছে, সাথে বাংলা ভাষাবিদগণরাও আছে। তাদের রাজনৈতিক প্রতিনিধিরা বাংলা ভাষাবিদগণদের সহায়তা নিয়েই কিন্তু সেই বাংলাদেশের বাংলার সংবিধানটা রচিত হয়েছে। সম্মিলিতভাবে তাদের মনে রাখতে হয়েছে আদালতে এবং ময়দানে সম্ভাব্য চ্যালেঞ্জের কথা। সম্ভাব্য কি, যেটা হতে পারে, যেটা সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে সম্ভাব্য চ্যালেঞ্জের কথা তাদেরকে মাথায় রাখতে হয়েছে। তাদেরকে কি কি মাথায় রাখতে হয়েছে, তাদেরকে এটাও ভাবতে হয়েছে যে প্রতিটা বাক্য এবং শব্দকে শোনার মতো সূক্ষ্মভাবে ওজন ও যাচাই করে দেখতে হয়েছে। সেই সঙ্গে দেখতে হয়েছে যেন সংবিধানের ভাষা বাংলা হয়, শুদ্ধ বাংলা হয় এবং পাঠযোগ্য বাংলা হয়। বাংলা তো অবশ্যই হবে, শুদ্ধ বাংলা হতে হবে এবং পাঠযোগ্য বাংলা হতে হবে। এই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। তাহলে একটা দেশের এই প্যারাটা পড়ে আমরা যেটা বুঝতে পারলাম, আমাদের দেশে বাংলাদেশের সংবিধানটা বাংলায় রচিত হওয়াতে কি হয়েছে, ভাষা, বাংলা ভাষা একটা গুণগত মান দেখা দিয়েছে, যার ফলে বাংলা সাহিত্যের অগ্রগতি ঘটেছে। এবং আমরা জানি সংবিধানের কাজ কি, রাষ্ট্রের আদর্শ কাঠামোকে ধরে রাখা। তাই এই সংবিধানের ভাষার বৈশিষ্ট্যগুলো কি হবে, ভাবাবেগ বর্জিত, অস্পষ্টতা বর্জিত, দাতব্যতা বর্জিত, বহাল্য বর্জিত এবং ত্রুটি ও শিথিলতা বর্জিত। তাহলে এই যে গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানের রূপদান কি করে, রাষ্ট্রের কথা চিন্তা করে রূপদান করে। এবং এই সংবিধান রচনায় যারা থাকেন তারা কি করে, সংবিধান রচনায় তারা শুধু নিজেদের চিন্তা না, সমগ্র জাতির কথা চিন্তা করতে হয়, আন্তর্জাতিক চিন্তা, অভিজ্ঞতার প্রতিফলন থাকে। সেই সাথে সংবিধান যারা প্রকৃত রচয়িতা তারা শুধুমাত্র কি রাজনৈতিক প্রতিনিধি না, সংবিধান রচয়িতার মধ্যে রাজনৈতিক প্রতিনিধিরা বাংলা ভাষাবিদগণের সহায়তা নিয়েছে। তার মানে বাংলা ভাষাবিদগণ এবং রাজনৈতিক প্রতিনিধি সবাই তারা যৌথগতভাবেই কিন্তু এই সংবিধানটা রচনা করেছে। এবং সম্মিলিতভাবে তাদেরকে মনে রাখতে হয়েছে কি, মনে রাখতে হয়েছে আদালত এবং ময়দানের সম্ভাব্য চ্যালেঞ্জের কথা। তাই এই বাংলা সংবিধানটা, এই সংবিধানের প্রত্যেকটা বাক্য শব্দ সূক্ষ্মভাবে একদম সোনার মতো, কি এখানে একটা উপমা দেওয়া হচ্ছে, সোনার মতো সূক্ষ্মভাবে ওজন ও যাচাই করতে হয়েছে, যেখানে বাংলাদেশের বাংলায় লিখিত সংবিধানটা শুদ্ধ বাংলা এবং পাঠ্যযোগ্য বাংলায় রচিত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরপরে দেখো কি বলেছে, জাতীয় সংসদে নিশ্চিতভাবে ধরা যায় এখন থেকে বাংলা ভাষাতে আইন প্রণীত হবে। যেটা কিনা সবচেয়ে খুশির খবর বলবো বা একটা ভালো খবর বলবো, যে এখন থেকে জাতীয় সংসদে এটা যেহেতু সংবিধানটা বাংলায়, তাহলে আইন প্রণীত হবে বাংলায়। প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছে বাংলায় মামলার রায় লিখতে। দু একটি রাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে বাংলা ভাষায়। এসব বাংলার জন্য নতুন কাজ, একেবারে আনকোরা। আনকোরা মানে কি, আনকোরা শব্দটা তোমরা শব্দ অর্থে পাবে, মানে হচ্ছে নতুন। তোমরা জেনে রাখো, নতুন শব্দের একটা সমার্থক শব্দ হচ্ছে আনকোরা। আচ্ছা, একেবারে আনকোরা কাজ বোধ হয় বলা চলে না এসব, তবে এসব ক্ষেত্রে এমন সর্বাত্মক আত্মনিয়োগের দায়িত্ব আর কখনো ভাষার উপর এসে পড়েনি। এসব কাজে আবেগ বাহুল্য, শৈথিল্য, অস্পষ্টতার ভারে তার নুয়ে পড়ার অবকাশ নেই। সে একই কথা যেটা আমরা পড়েছিলাম, যে এই সংবিধান বা এইসব কাজ, এই যে আইন প্রণয়নের কাজ, মামলা বা রাষ্ট্রের চুক্তির কাজ, এসব কাজে কি এই সবের কোনো অবকাশ থাকতে পারে না। নিটল দেহের কর্মীর মতো তাকে ফিটফাট হয়ে উঠতে হবে। কোন রকম সাহিত্য সৃষ্ট নয়, বাস্তব, মানে এখানে কোনো সাহিত্য মানে কি, আমরা জানি গল্প, কবিতা রচনা না, এগুলোই তো, তাই না? সাহিত্যের উপর নয়, বাস্তব কর্ম নিপুণতাই হবে যোগ্যতার মাপকাঠি। আশা করি বুঝতে পেরেছো যে বাস্তবতার সাথে কর্মনিপুণতা, মানে হচ্ছে দক্ষ কাজ, ঠিক আছে? কর্ম মানে কাজ, নিপুণ মানে দক্ষ, মানে কাজের দক্ষ। বাস্তবিক কাজের দক্ষই হবে এই যোগ্যতার মাপকাঠি। এখানে কোনো সাহিত্যের কোনো অবকাশ বা ভাবাবেগ, মানে নিজের আবেগ বা সাহিত্যের অবকাশ এখানে থাকবে না। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ এখানে এই প্যারাটা, আরো দুটো ক্ষেত্রে বাক্য ও শব্দকে সবসময় ঠিক ওই রকম শোনার মতো ওজন করার দরকার না হলেও যথেষ্ট কর্মনিপুণ হতে হবে। কোন ক্ষেত্রে? সেই দুটি ক্ষেত্র হচ্ছে প্রশাসন ও উচ্চ ক্ষেত্র। আচ্ছা, কি বলছে, আরো দুইটা ক্ষেত্র যেখানে বাক্য ও শব্দকে সবসময় ঠিক ওই রকম, কি রকম, ওই যে সংবিধানটা যে রকম বাংলা ভাষায় হয়েছিল ঠিক ওই রকম শোনার মতো ওজন করার দরকার না হলেও যথেষ্ট কর্মনিপুণ হতে হবে। কোন দুই ক্ষেত্র? এক হচ্ছে প্রশাসন এবং আরেকটা হচ্ছে উচ্চ শিক্ষা। প্রশাসনের ভাষা এবং উচ্চ শিক্ষার মাধ্যম
সঠিকভাবে বলতে গেলে প্রধান মাধ্যম হবে বাংলা। সব রকম জ্ঞান ধরে রাখতে হবে এবং ছাত্রদের কাছে পরিবেশন করতে হবে বাংলা ভাষায়। যেসব দুরূহ বিষয়ে বাংলা ভাষায় কখনো কিছু লেখা হয়নি সেই সব বিষয়ে, এমন কিছু দুরূহ বিষয় যেমন ধরো ইতিহাস বা সমাজ বিজ্ঞান, এরকম দুরূহ বিষয়, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এই যে দুরূহ যে বিষয়গুলো, এই দুরূহ বিষয়গুলোও কি করতে হবে, বাংলা ভাষায় লিখতে হবে। শিক্ষণীয় সব বিষয়ের মাধ্যম হবে বাংলা। যদিও বিশেষজ্ঞ খ্যাতনামা বিদেশি পণ্ডিতদের লেখা বই চিরদিন ইংরেজি ভাষায় পড়তে হবে শিক্ষার ও জ্ঞানের পূর্ণতার জন্য। কিন্তু দেখো, তাই বলে কিন্তু কি আমাদের যে অতীতের যে বিশেষজ্ঞ খ্যাতনামা বিখ্যাত পণ্ডিত যারা ছিল তাদের বই আমরা অস্বীকৃতি জানাবো তা না। আমাদের জ্ঞান অর্জনের জন্য, জ্ঞানের পূর্ণতার জন্য ইংরেজি ভাষা সেই বইগুলো অবশ্যই পড়তে হবে। শুধু ইংরেজি ভাষায় কেন, সকল উন্নত ভাষায় যেসব বইগুলো রয়েছে সেই বইগুলো আমাদেরকে পড়তে হবে। দুরূহ বিষয়কে প্রকাশ করার ক্ষমতা বাংলা ভাষায় অবশ্যই আছে। এই পরিচয় 19 শতক থেকে কম বেশি পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু এখন সব মোটামুটি সবকিছুই বাংলা ভাষায় এখন পাওয়া যায়, মোটামুটি কেন সবকিছুই বাংলা ভাষায় পাওয়া যায়। এখানে সেটাই বলেছে যে প্রশাসন, এই প্যারাটা বলেছে যে প্রশাসন এবং উচ্চশিক্ষার ভাষাও হতে হবে শুদ্ধ সঠিক বাংলায়। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে পাঠ্য বইটা, আমরা যে পাঠ্য বইটা পড়ি, যেমন ধরো এই যে নবম শ্রেণীর বাংলা বই, এই যে এই পাঠ্য বইটা কিন্তু কি, এই পাঠ্য বইয়ের ভাষা এবং শব্দগুলোকে মনে করা হয় সবচেয়ে সঠিক, ঠিক আছে? কারণ এটা কি, এটা হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকেই কিন্তু এই বইগুলো আসে, তাই না? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি থেকে কিন্তু এই বইগুলো প্রণয়ন করা হয়। তাহলে এই জন্যই কিন্তু আমরা পাঠ্য বইগুলা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যে পাঠ্য বইগুলো রয়েছে, যেগুলো এনসিটিভি মানে হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে আসে, এই বইগুলোকে, এই বইয়ের ভাষাটাকে বা বাক্য শব্দগুলোকে একদম উপযুক্ত এবং পারফেক্ট মনে করা হয়। এই জন্যই কোনো একটা বানান সম্পর্কে যদি ধরো কারো সন্দেহ জাগে, আমরা কিন্তু ছোটবেলা থেকে কি করি, পাঠ্য বইয়ের বানানটা আসলে কিরকম আছে সেটাই কিন্তু আগে যাচাই করি, কারণ আমরা জানি পাঠ্য বইয়ের বানান ভুল হতে পারে না। সেই কথাটাই কিন্তু এখানে ইঙ্গিত করা হয়েছে যে প্রশাসন উচ্চশিক্ষার ভাষা হতে হবে কি, এই যে কোনো রকম ত্রুটি থেকে বাহিরে থাকতে হবে। এই বিষয়গুলোই কিন্তু এখানে বলা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো সামনে এগিয়ে যাই। একটু বড় একটা বাক্য আমরা পড়বো, তবে সহজভাবেই দেখো, ভেঙে ভেঙে বলছি যাতে তোমরা বুঝতে পারো। সংবিধান, আইন এবং মামলার রায়, প্রশাসনিক চিঠিপত্র এবং সরকারি আধা সরকারি সংস্থাসমূহের ব্যবস্থাপনা ও প্রতিবেদন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষণীয় বিচিত্র প্রকার বিজ্ঞান ও অন্যান্য বিষয় সংক্রান্ত গ্রন্থ, যন্ত্রবিদ্যা এবং অন্যান্য বাস্তব কাজের বিষয় সংক্রান্ত প্রকাশনা সাহিত্য নয়, কিন্তু এরা সকলে মিলে ভাষার প্রকাশ ক্ষমতাকে সম্প্রসারিত করে এবং সাহিত্য ও সংস্কৃতির পটভূমি রচনা করে। আচ্ছা, এই যে এখান থেকে যে যে বিষয়গুলো আমরা পেলাম, এখান থেকে সংক্রান্ত সকল প্রকাশনা, এই যে এই বিষয়গুলো হচ্ছে কি কি সব কোনো কিছু সাহিত্য নয়, তাই না? বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, প্রশাসনিক চিঠিপত্র, প্রতিবেদন, শিক্ষণীয় বিষয়, গ্রন্থ, যন্ত্রবিদ্যা সবকিছু কি, সব প্রকাশনা কোনো কিছু সাহিত্য নয়। এগুলো কি, এগুলো সবকিছু মিলে ভাষার প্রকাশ ক্ষমতাকে সম্প্রসারিত করে, বিস্তারিত করে, সাহিত্য সংস্কৃতির পটভূমি রচনা করে। পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশে এর সম্ভাবনা অধিক প্রশস্ত, কেননা এদেশের সকল ক্ষেত্রে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী, বাংলা ভাষার কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, এটা বাংলা ভাষাটা হচ্ছে অপ্রতিদ্বন্দ্বী। জ্ঞান ও সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য যতখানি ইংরেজি প্রয়োজন, তার অতিরিক্ত সবকিছু ধারণ ও প্রকাশের দায়িত্ব নিতে হবে বাংলা ভাষাকে। মানে আন্তর্জাতিক জ্ঞান সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কে যতখানি ইংরেজি প্রয়োজন, তার বাহিরে সবকিছুর দায়িত্ব কার উপর, ইংরেজির পরই বাংলা ভাষার উপর। ইংরেজি পড়ে না, আসলে ইংরেজির উপর আন্তর্জাতিক সম্পর্কের দায়িত্বটা বহন করে, কিন্তু এর বাইরে সমস্ত দায়িত্ব বাংলা ভাষার উপর। পক্ষান্তরে পশ্চিমবঙ্গ কেন বলছে তখন আব্দুল হক, তখন কিন্তু হয়তো কারণ শব্দ জন্মগ্রহণ করা বাংলাদেশ, তাই তখন বাংলাদেশকে আসলে পশ্চিমবঙ্গ বলেই আসলে আখ্যায়িত করছে। পক্ষান্তরে পশ্চিমবঙ্গে অনেকগুলো ক্ষেত্র থেকে শুধু সর্বভারতীয় প্রয়োজনে ইংরেজিকে সরানো যাবে না এবং অনেক ক্ষেত্রে একই প্রয়োজনে হিন্দিকে জায়গা দিতে হবে, জ্ঞান ও সংস্কৃতির নিজস্ব প্রয়োজনে নয়। এই কারণে পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশে বাংলা ভাষার ভবিষ্যৎ অধিকতর উজ্জ্বল।
অধিকন্তু ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য সংগ্রাম এবং বিশেষ করে সশস্ত্র সংগ্রামের যে বিপুল অভিজ্ঞতা বাঙালির হয়েছে, তাও একটা মহৎ সাহিত্য রূপ পাওয়ার জন্য প্রতীক্ষা করছে। অপ্রতিরোধ্য প্রয়োজনের চাপেই বাংলা ভাষা ও সাহিত্যকে বাংলাদেশের সমৃদ্ধ হতে হবে, হওয়ার সম্ভাবনা অপরিসীম। তাহলে বাংলা ভাষার অবশ্যই বর্তমানে বাংলা ভাষার সাহিত্য বাংলাদেশের সমৃদ্ধ আকার ধারণ করেছে এবং এই সম্ভাবনা অনেক আগেই আব্দুল হক বুঝতে পেরেছিলেন। আশা করি তোমরা এই প্রবন্ধটি বুঝতে পেরেছো এবং এই প্রবন্ধ থেকে তাহলে যাবতীয় মূল্যায়নের ক্ষেত্রে যাবতীয় প্রশ্নের সমাধান তোমরা সহজেই করতে পারবে। তারপরে যদি কোনো বিষয় তোমরা বুঝতে না পারো, ওয়াইস পয়েন্টের ফেসবুক পেজ বা গ্রুপে তোমরা আমাদেরকে জানাতে পারো, এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারো, আমরা অবশ্যই তোমার সমাধানের চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে 64 এবং পরবর্তী পৃষ্ঠাগুলোর সমাধান নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং অবশ্যই ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে খুব সহজে পরবর্তী ছকের সমাধান তুমি পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।